প্রধানমন্ত্রী চীন সফরকে শুধুমাত্র একটি সম্মেলনে যোগ দেওয়া একটি রাষ্ট্রীয় সফর হিসেবে দেখলেই হবে না। বিশ্লেষকরা বলছেন সব ছাপিয়ে একটা গভীর কূটনৈতিক বার্তাও আছে। বিশ্বকে জানিয়ে দেয়া নিজের স্বার্থকে এখন সবার আগে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। অতএব বাংলাদেশের সাথে চুক্তি হোক, সমঝোতা হোক, যেটাই হোক, সেটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতেই। তবে দিন শেষে কয়েকটি চ্যালেঞ্জ আছে। তার ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গেল অর্থ বছরের হিসেব বলছে মোট বাণিজ্য ঘাটতির অর্ধেকের বেশি কিন্তু এই চীনের সাথে। এই ঘাটতি মিটবে কি করে? আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং মাহবুব হাসান সালেহ, আপনার কাছ থেকে একটা মৌলিক বিষয় বুঝে নিতে চাই। একটা সামিট হচ্ছে, একটা সম্মেলন হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং সেখানে আসলে বাংলাদেশ তাদের জায়গা থেকে নানা বিষয় বলতে পারে, কিন্তু দিন শেষে আসলে বাংলাদেশের এই সফরের ক্ষেত্রে এবার যেভাবে আসলে কূটনৈতিকভাবে দেখা হচ্ছে, আপনার দিক থেকে আসলে কি মনে হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানে বাংলাদেশের নিজের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিচ্ছে কতটা স্পষ্ট হচ্ছে আসলে এই সফরের মধ্য দিয়ে এখন পর্যন্ত যা যা দেখতে পাচ্ছে? ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠান মালায় যোগ দিচ্ছেন। গতকাল রাতে জালিয়ানে পৌঁছানোর পরে আগামীকাল দুপুর পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন অনুষ্ঠানে উনি পার্টিসিপেট করছেন। এর মধ্যে অলরেডি আজকে সন্ধ্যায় তিনি ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত একটি বৈঠকে কিনোট অ্যাড্রেস প্রেজেন্ট করেছেন। চাইনিজ প্রাইম মিনিস্টারের যে ডিনার আজকে, যারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করছেন তাদের সম্মানে সেই ডিনারে অন্যান্য বেশ 7 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন। মূল যে দ্বিপাক্ষিক সফরটি চায়নাতে, সেটি শুরু হবে আসলে আগামীকাল বিকেলের পর থেকে। তো আগামীকাল বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী বেইজিং এ পৌঁছাবে এবং তারপর পরদিন 25 তারিখ সকালে আসলে আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম, যেটি বিডা আয়োজন করছে, সেটিতে অংশ নেবেন এবং তারপর বিকেলে চায়নার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক যে আলোচনা, ডেলিগেশন লেভেল টক্স যেটাকে আমরা বলি, সেটি অনুষ্ঠিত হবে। পরদিন চাইনিজ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক। তো এইগুলো আমরা সকলেই জানি। মূল যে বিষয়টি আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশ কূটনৈতিক কি বার্তা দিচ্ছে এবং বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি বর্তমান সরকারের, বাংলাদেশ ফার্স্ট, সেই বিষয়টিকে আমরা স্পষ্ট করতে পারছি কিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি তাতে এই বিষয়টি পরিষ্কার। বিশেষ করে প্রেসিং যে ইস্যুগুলো, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, লস অ্যান্ড ড্যামেজ ইন পার্টিকুলার জলবায়ু পরিবর্তনের অংশে, এই বিষয়গুলো হাইলাইট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক যে সফরটি হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চায়না আমাদের বহুদিনের, 50 বছরের ওপরে চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক। চায়না আমাদের অন্যতম প্রধানতম বিনিয়োগকারী, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, এবং সেটি বিভিন্ন খাতে ছড়িয়ে আছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, আমাদের পাওয়ার সেক্টরে, আমাদের এনার্জি সেক্টরে, রিনিউয়েবল এনার্জিতে, আর সড়ক, রেলপথ, সেতু, যাই বলেন, যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার। তো এই সম্পর্কটি আসলে এতই বিস্তৃত, স্বল্প পরিসরে বলা খুব কঠিন, কিন্তু মূল যে বিষয়টি হবে সেটি হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজিক সম্পর্কটি, এটিকে আরো সুদৃঢ় করার জন্যে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পরে একটি জয়েন্ট কমিউনিকে ইস্যু করা হবে। এই জয়েন্ট কমিউনিকেটি কিন্তু খুব সাধারণভাবে ইস্যু করা হয় না। বাংলাদেশ এবং চায়নার মধ্যে যে 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটিতে এইবার মাত্র তৃতীয়বারের মতো এই জয়েন্ট কমিউনিকেট ইস্যু হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে এই সফরটি চাইনিজ ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার পাশাপাশি এটির পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক যে ইম্পর্টেন্স, সেটি
অন্যতম প্রধান দুটি কারণ। একদম। আমি আপাতত এখানে একটু থামাই, কারণ হাতে আরো কিছু বিষয় আছে, সেগুলো জানার চেষ্টা করব। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা এবং একই সঙ্গে ভারত চীন দুটো দেশকে আসলে একসাথে কূটনৈতিকভাবে ডিল করা, পুরো বিষয়টি নিয়ে আলাপ করার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর কাজী মাহবুব রহমান, একটা ছোট্ট পরিসংখ্যান আপনাকে দিই। 2024-25 অর্থ বছরের যে বিশ্লেষণ সেটা আমরা দেখছিলাম, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশে যে বাণিজ্য ঘাটতি সেটা প্রায় $2,416,80,00,000। এর অর্ধেকের বেশি দেখা যাচ্ছে চীনের সাথে রয়েছে বাণিজ্য ঘাটতি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। প্রথমত জানতে চাই, চীনের সঙ্গে আমাদের এত বড় বাণিজ্য ঘাটতির কারণটা কি হতে পারে এবং আমরা আসলে ঘাটতি মেটাবো কি করে? জি। আপনাকে ধন্যবাদ, এবং আমার যিনি সহ আলোচক আছেন উনি চমৎকারভাবে উপস্থাপন করছিলেন এই বিষয়গুলো। যেটা হলো, আমরা যেমন বাণিজ্য ঘাটতিতে আছি, আবার অনেক সময় কিন্তু আমরা বিশেষ করে এই ব্যাপারটা অনেক সময় খেয়ালই করি না। চীন, ইন্ডিয়া, আমেরিকা এবং পশ্চিমাদের সাথে আমাদের যে বাণিজ্যের ধরন, এবং আমাদের প্রতিবেশী এবং দূর প্রতিবেশীর সাথে আমাদের বাণিজ্যের ধরন, দুটো কিন্তু দুই রকম। যেখানে প্রতিবেশীর সাথে বা দূর প্রতিবেশীর সাথে আমাদের বাণিজ্যটা থাকার কথা ছিল অনেকটা ভারসাম্যমূলক, সেটা না হয়ে হয়ে আছে কিন্তু অনেক বেশি ভারসাম্যহীন। কিন্তু আবার দেখেন, পশ্চিমাদের সাথে আমাদের বাণিজ্যটা কিন্তু অনেক বেশি আমরাই ইম্পোর্ট করি, এক্সপোর্ট তারা কমই করে আমাদের এখানে। এটা একটা ব্যাপার, এটা আমাদের আলোচনা হচ্ছে না, কমই আলোচনা হচ্ছে। আর একটা ব্যাপার হলো যে আমাদের যখন আমরা বড় শক্তিগুলোর সাথে আলোচনায় যাই, মালয়েশিয়ার সাথে আলোচনা এবং চীনের সাথে আলোচনা একরকম না। এখন কিন্তু শুধুমাত্র আপনি কৌশলগত অস্ত্র বা অন্যান্য জিনিসগুলো, ব্যাপারগুলোই শুধুমাত্র জিও স্ট্র্যাটেজিক বা জায়গা থেকে দেখা হয় না। ইভেন ইনভেস্টমেন্টও কিন্তু জিও স্ট্র্যাটেজিক, ভূকৌশলগত ব্যাপার হয়। ধরেন তিস্তা ব্যারেজ, এটাও কিন্তু একটা ভূকৌশলগত ব্যাপার। তো এই সবকিছু মিলিয়ে যখন বড় শক্তিগুলোর সাথে আলাপ আলোচনা করা হয়, বাংলাদেশ সবসময় এটা করতে পারেনি, তার যে এক্সিস্টেন্স, তার যে অবস্থান সেটাকে শো করতে পারা। এইবার যেটা ব্যতিক্রম সেটা হলো, এখানে বাংলাদেশ তার অবস্থানকে আলাদা করতে পারছে বা বাংলাদেশকে আলাদা করে দেখা যাচ্ছে। এটা এই এই এইবারের আলোচনা একটা ব্যতিক্রম। আর একটা ব্যাপার হলো যে এই ভূকৌশলগত ব্যাপারের জায়গার বাইরেও একটা কথা বলতে চাই, সেটা হলো এরকম যে একটা একটা সফরে, অভ্যন্তরীণ জায়গার নীতির জায়গাতে বলছি আর কি, একটা সফরের মধ্যে মালয়েশিয়া, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং চীন, তিনটা বিষয়কে একত্রিত করতে পারা, এটা সরকারের এই যে সময় এবং অর্থশাস্ত্রের একটা জায়গা থেকে কিন্তু ফোকাস করা যায়। আবার একই একই এলাকায় যেহেতু তিনটা কাজ হচ্ছে, সেখানে আপনি একই ধরনের কাছাকাছি লেভেলের সংস্কৃতি বা কাছাকাছি ভৌগোলিক অঞ্চল, সে কারণে তো আচ্ছা এখানে আচ্ছা ফোকাস আচ্ছা, করাটা কিন্তু একই রকম। অধ্যাপক কাজী মাহবুব রহমান, আপনি আপনার বক্তব্যের মাঝখানে যদি একটু যুক্ত করে দেন। ধরুন যখন কোনো সমঝোতা হয়, যখন কোনো চুক্তি স্বাক্ষর হয়, তখন দুই দেশই নিজের স্বার্থটাকে দেখে। বাংলাদেশ আসলে চীনের কাছ থেকে কি চায় সেটা বাংলাদেশ জানে, কিন্তু চীন বাংলাদেশের কাছ থেকে আসলে কি প্রত্যাশা করে? চীন তো আসলে আমাদের এখানে ইনভেস্টমেন্ট আমাদের লাভ করতে চায়। প্রথমত প্রত্যেকটা দেশেরই লাভ করার ইচ্ছা, চীনেরও লাভ করার ইচ্ছা। এখান থেকে সে প্রফিট পেতে চায়, ইনভেস্টমেন্ট করবে, প্রফিট পেতে চায়। কিন্তু অন্যান্য দেশগুলোর তুলনায় চীনের এই জায়গাটাতে আগ্রহ বেশি। সে প্রফিটটাকে প্রায়োরিটি দেয় বিনিয়োগের ক্ষেত্রে, আর দ্বিতীয়ত প্রায়োরিটি দেয় সে ভূকৌশলগত দিকগুলো। তো বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথম দিকে অন্য সবার মতোই তার প্রায়োরিটি এইটা যে প্রফিট পাওয়া যায় কিনা। কিন্তু এখানে কেন জানে কেমন একটা আমাদের সাধারণ ব্যবসার বাইরেও যে কেমন জানে আমাদের বড় বড় বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে চীনের সাথে আমাদের শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্কটা যেন তৈরি হচ্ছে না, একটা ভূকৌশলগত বিষয়ও কিন্তু সামনে চলে আসতেছে। তো এখন এটা ডিল করার জন্য অনেক কমপ্লেক্সিটি আছে। এখানে ইন্ডিয়ার ব্যাপার আছে, আমেরিকার ব্যাপার আছে, আমেরিকার স্বার্থের ব্যাপার আছে, ইন্ডিয়ার স্বার্থের ব্যাপার আছে। কিন্তু এই চীনকে কোনো স্বার্থ দিলে ইন্ডিয়ার স্বার্থ কিভাবে ক্ষুণ্ণ হয় বা আমেরিকার স্বার্থ কিভাবে ক্ষুণ্ণ হয়, সেটা হয়তো বাংলাদেশ দেখবে না। কিন্তু বাংলাদেশ তার অস্তিত্বের জন্য বা বাংলাদেশ তার ভবিষ্যতের জন্য বা অন্যদের কাছ থেকে তার বেনিফিট পাওয়ার জন্য, যেহেতু আপনি জানেন যে আমরা ট্রেডের ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে তো আমেরিকায় অনেক বেশি নির্ভরশীল। তো আবার এখানে ইম্পোর্টের ক্ষেত্রে ইন্ডিয়াকে আমরা কিন্তু অনেক আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুর উপরেই ইন্ডিয়ার সাথে কাজ করছি, ব্যবসা করছি। তো এই সকল কারণে কিন্তু এক ধরনের ভারসাম্য প্রতিদ্বন্দ্বিতাটা, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতাটা মাথায় রেখেই কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। এটা যদি আমরা কোনোভাবে মিস করে ফেলি,
তাহলে একটা বড় প্রবলেম হবে কি জানেন, যে হয়তো চীনের কাছ থেকে আপনি একটু বেনিফিট নিয়ে আসলেন, জি। ঠিক, কিন্তু পরবর্তীতে যখন আপনি আমেরিকা সফর করবেন অথবা ইন্ডিয়া যাবেন, তখন কিন্তু ওই জায়গাগুলো হয়তো সংকুচিত হয়ে আসতে পারে। এটা একটা দিক। যেমন আরেকটা দিকও আছে, আমি নতুন করে আজকে ভাবছিলাম এরকম, যে চীন, আমেরিকা, ইন্ডিয়া যারা এখন পরাশক্তি আছে, যারা ভবিষ্যতে পরাশক্তি হতে চায়, যারা উদীয়মান পরাশক্তি, তাদের প্রত্যেকের কিন্তু বাংলাদেশের মতো ভৌগোলিক মানে জিওস্ট্যাটিক জায়গা থেকে বাংলাদেশের মতো কোনো জায়গা নাই যেটার জন্য তারা অল্টারনেটিভ পেতে পারে। বাংলাদেশের কোনো একদম। অল্টারনেটিভ এই অঞ্চলে নাই। জি, তার মানে আমাদের বাংলাদেশেরও তাদের প্রয়োজন আছে, তাদেরও বাংলাদেশের প্রয়োজন আছে ব্যবসায়িক স্বার্থে। বলতে চাই না, এটা না, হ্যাঁ। বাংলাদেশের কোনো অল্টারনেটিভ এখানে তেমন নাই। অন্য অনেক জায়গায় বৈশিষ্ট্যের কারণে আমি জি। বলতে চাই, কিন্তু বাংলাদেশের কিন্তু অল্টারনেটিভ আছে আমেরিকা, বাংলাদেশের অল্টারনেটিভ আছে আমেরিকার চীন, চীনের অল্টারনেটিভ ইন্ডিয়া। আমরা ইচ্ছা করলে কিন্তু কারো কারোর সাথে যেতে পারি। এই জায়গাটাকে ফোকাস করে যদি আমাদের পররাষ্ট্রনীতিটাকে দাঁড় করানো যেতে পারতো, তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু কম্পিটিটিভ জায়গায় থাকতাম, উইনিং সিচুয়েশনে আমরা হ্যাঁ, এগিয়ে আমি বুঝতে পারছি আপনার বক্তব্য। নিশ্চয়ই মাহমুদ হোসেন সালেহ তিনিও বুঝতে পেরেছেন। মাহমুদ হোসেন সালেহ সেই জায়গা থেকে একটু বলবেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে আরেকটু ভাবার প্রয়োজন আপনি দেখেন কিনা। আরেকটা বিষয় একটু বলবেন, মানে যেহেতু আমরা একটা গ্লোবাল ভিলেজে থাকি এবং বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন দেশের ইন্টারেস্ট, স্বার্থ এমনভাবে জড়িত হয়ে গেছে যে কোনো একটা ডিসিশন নিতে গেলে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন সবকিছু মাথায় রেখে আসলে সেই সিদ্ধান্তগুলো তৈরি হয়। দিন শেষে বাংলাদেশ সবার স্বার্থটা এগিয়ে রাখে। কতটা চ্যালেঞ্জিং আসলে, মানে বাংলাদেশ জানে তার স্বার্থটা কি, কিন্তু অন্যান্য দেশগুলো মাথায় রেখে সেটা ডিল করা তো একটা উচ্চ পর্যায়ের কূটনৈতিক কৌশল। কতটুকু পারবে, কতটুকু আসলে চ্যালেঞ্জ? অবশ্যই উচ্চ পর্যায়ের কূটনৈতিক কৌশল, এবং বাংলাদেশের যে ফরেন পলিসি এস্টাবলিশমেন্ট, তারা এ বিষয়ে আমি আশা করি দক্ষতার পরিচয় দেবেন। আগেও দিয়েছেন, তবে ভবিষ্যতে আরও দেবেন, এই প্রত্যাশা আমাদের সকলের। এখন এই যে জিওপলিটিক্যাল কম্পিটিশন, পার্টিকুলারলি এই রিজিয়নে, আমরা জানি যে এটি কোনো সিক্রেট না, আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া, এই জিওপলিটিক্যাল যে রাইভালরি অ্যান্ড কম্পিটিশন, এটিকে আমাদের ব্যালেন্সিং অ্যাক্টের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা যদি একদিকে ঝুঁকে যাই, তাহলে কিন্তু আমাদের অন্য পক্ষের সঙ্গে আলোচনার সময় সেটি এফেক্ট করবে। সেটি যেন না হয়। চাইনিজ যে ইনভেস্টমেন্ট আমরা অ্যাট্রাক্ট করতে চাচ্ছি, এটি আজকে নতুন কিছু নয়, বহু বছর ধরে। তো ইনভেস্টমেন্টের দিক থেকে আমরা যদি চাইনিজদেরকে কিছুটা প্রাধান্য দেই, তাতে অত বড় অসুবিধে হবে বলে আমি মনে হয় না, আমার মনে হয় না অন্যদের সঙ্গে। তবে আমরা যে কাজটি এবার করতে যাচ্ছি, আপনি যেটি প্রশ্ন করছিলেন বা প্রসঙ্গটি তুলছিলেন, যে চায়না আমাদের কাছে কি চায়, তো চায়না, আমার সহ আলোচক খুব সুন্দর করে বলেছেন যে ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রফিট, অবশ্যই ইকোনমিক বেনিফিট। তো আমি এখানে একটা বিষয় যোগ করব, যেটি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। আমরা সকলেই জানি যে চাইনিজ প্রেসিডেন্ট 2021 সালে এটি লঞ্চ করেছেন অ্যাজ আ ফরেন পলিসি ইনিশিয়েটিভ, এবং এরপরে তিনি আরো 3টি ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন: গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ, যেটি গত বছর। চায়নাতে আমরা যদি এই ভিজিটের সময় গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআইতে অংশগ্রহণের জন্য কোনো এমওইউ সই করি, সেটি আমাদের চাইনিজ বন্ধুদেরকে অত্যন্ত স্যাটিসফাই করবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ চায়না 2021 সালে এটি লঞ্চ করার পর থেকেই বাংলাদেশকে অনুরোধ করে আসছে এই জিডিআইতে জয়েন করার জন্য। এটি কিন্তু বড় একটি সিদ্ধান্ত, বিশেষ করে আমার হাতে যেহেতু সময়টা কম, আমি এই পয়েন্টটা একটু নিলাম। আমি একটু ডক্টর কাজী মাহবুবুর রহমান একটা বিষয় একটু বলবো, মানে অনেকে আসলে এইভাবে চিন্তা করছেন যে একটা চুক্তি চায়নার সঙ্গে হলো বা পরবর্তীতে অন্যান্য চুক্তি ভারত বা যুক্তরাষ্ট্রের সঙ্গে হলো, কিন্তু দিন শেষে সেই সমস্ত দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কিংবা যেই সরকার ক্ষমতা আছেন, সেই সরকারের পালাবদল ঘটলে চুক্তির মধ্যে হেরফের হবে কিনা, দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে আসলে পরিবর্তন আসবে কিনা। ঠিক আছে, কিন্তু আমেরিকার ক্ষেত্রে যেহেতু এখন ট্রাম্পের প্রায় অর্ধেক সময় বেশি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে এগুলো আসলে আমেরিকার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। কিন্তু চীনের ক্ষেত্রে তো এক ধরনের স্থিতিশীলতা আপনি দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়াও
এক রকমের বিজেপি কেন্দ্রিক একটা আরো কিছু সময় হয়তো এই স্টাইলে চলবে হয়তো। তো এই জায়গা থেকে আপনি বড় প্রতিদ্বন্দ্বীদের জায়গা থেকে কোনো স্থিতিশীলতার পরিবর্তন আমরা সহসাই দেখছি না, মানে খুব দ্রুত দেখছি না। যেটা আপনাকে দেখতে হবে সেটা হলো তাদের স্বার্থগত ব্যাপারগুলোর যে কৌশল, মানে সেখানে আপনি আন্তর্চুক্তির কারণে কোথাও অন্যের স্বার্থ লঙ্ঘন হচ্ছে কিনা অথবা অন্যের যে ভূস্বার্থ আছে সেটাকে আমরা লেস ইম্পর্টেন্স দিয়ে দেখছি কিনা। এখানে কিন্তু আমরা যেহেতু একটু আমরা অপেক্ষাকৃত তাদের যে সামরিক শক্তিতে বা অন্য জায়গায় দুর্বল, সেখানে কিন্তু এটা আমাদেরকে খুব সিরিয়াসলি বিবেচনা করতে হবে যে আমরা উইনিং সিচুয়েশনে, যেহেতু এটা গেমের ব্যাপার, উইনিং সিচুয়েশনে আমরা কোন জায়গায় আছি এবং সেই জায়গা থেকে আমরা আসলে এই যে কমপ্লেক্স ওয়ার্ল্ডে আসছে যেটা উনি উল্লেখ করছিলেন আমার সহ-আলোচক, সেটা জিডিআই এর ক্ষেত্রে চেয়েও একটা ইম্পর্টেন্ট হলো তারা কিন্তু অলরেডি মানে ম্যানিফেস্ট করে রেখেছে তারা একটা অল্টারনেটিভ বিশ্ব, মানে বিকল্প বিশ্ব ব্যবস্থা করতে চায়। একদম একদম এই একদম জায়গায় কাজী কিন্তু তারা মোহাম্মদ কিন্তু- আবার শেষ করতে হচ্ছে, আমি পয়েন্টটাতে আসলাম এবং এখানেই আলাপটা শেষ করি। নিশ্চয়ই সামনে যেহেতু সফর চলছে আরো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে পারবো। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, ছিলেন আমার সঙ্গে সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং ছিলেন একই সঙ্গে রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন একাত্তরের সাথেই।